গত 15ই জানুয়ারি ভোর রাতে অর্থাৎ 16ই জানুয়ারি বলিউড অভিনেতা এবং পতৌদির নবাব সইফ আলী খানের বাড়িতে চুরির ঘটনার বিষয়ে আমরা কম বেশি সবাই জানি। এই মামলাটি এখন বিচারাধীন এবং পুলিশের তদন্তে নিত্য নতুন তথ্য উঠে আসছে। মুম্বাই পুলিশ আগেই জানিয়েছে যে নবাবের বাড়ির চোর বাংলাদেশি। সে বিজয় দাস নামে ভারতে বসবাস করছিল এবং তার কাছে ভারতের কোনো বৈধ পরিচয়পত্রও ছিল না। এই বিষয়ে এর আগে আমি 2টি ভিডিও পোস্ট করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা দেখোনি দেখে নিও, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধে হবে। আমার এর আগের ভিডিওতে আমি বাংলাদেশ থেকে অনেকের কমেন্ট পেয়েছি যেখানে বলা হয়েছে যে কি প্রমাণ আছে এই ব্যক্তি বাংলাদেশি। খুবই যুক্তিসঙ্গত প্রশ্ন। কেউ বলে দিলেই তো সেই ব্যক্তি বাংলাদেশি হয়ে যাবে না, তার জন্য লাগবে উপযুক্ত তথ্য প্রমাণ। এই মুহূর্তে মুম্বাই পুলিশের হাতে সেই তথ্য প্রমাণও এসে পড়েছে। কিভাবে মুম্বাই পুলিশ এই ব্যক্তির আসল পরিচয় উদ্ধার করলো এবং কোন পথে কিভাবে এই ব্যক্তি ভারতে বৈধ কাগজপত্র ছাড়া অনুপ্রবেশ করেছে, এই সমস্ত কিছুই জানবো আজকের আড্ডা ব্লগারের আসরে। তাহলে আজকের আড্ডাটা শুরু করা যাক। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। আমরা জানি গত জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, কিন্তু তিনি বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার বেশ কিছুদিন পরেও বাংলাদেশ অশান্ত ছিল এবং বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অসম্ভব মূল্য বৃদ্ধি হওয়ার কারণে বাংলাদেশের সাধারণ মানুষজন অত্যন্ত আর্থিক সংকটে পড়েছিল। বাংলাদেশের ঝালকাঠি নামক একটি জেলার একটা গ্রামের বাসিন্দা হলো এই মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ, যে কিনা সইফ আলী খানের বাড়িতে চুরির চেষ্টায় ঢুকেছিল এবং তার উপর প্রাণঘাতী হামলা করে সেখান থেকে পালায়। বাবা, মা এবং ছোট এক ভাইকে নিয়ে 4 জনের সদস্যের পরিবার হলো মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের। 2 ভাইয়ের মধ্যে শরীফুল ইসলামই হলো বড় ভাই। শরীফুল ইসলামের বাবা একটা জুতোর ফ্যাক্টরিতে কাজ করত। মোটামুটি তাদের সংসার চলে যেত, কিন্তু কোভিড-19-এর ফলে লকডাউন হয়ে যাওয়ার কারণে তার বাবার চাকরিটা চলে যায়। তার বাবা তারপরে ভাড়া রিক্সা চালানো শুরু করে এবং শরীফুলরা 2 ভাই নানা ধরনের ছোটোখাটো কাজকর্ম করে মোটামুটি সংসার চালিয়ে নিত। কিন্তু এর মধ্যে তার মা হঠাৎই ভীষণ অসুস্থ হয়ে যাওয়ার কারণে তারা ভীষণই আর্থিক সমস্যার মুখে পড়ে। তার উপর বাংলাদেশের ক্ষমতা বদলের পরে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের নামে খুনের মামলাও করা হয়েছে। বাংলাদেশে থাকলে যে কোনো মুহূর্তে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারত, সে কারণে তাকে বাংলাদেশ থেকে পালাতেই হতো। তাছাড়া ভারতে এসে যদি ভালো কিছু কাজকর্ম করা যায় তাহলে আর্থিক সমস্যার সমাধানও হতে পারে। এই সমস্ত কিছু ভেবে শরীফুল ইসলাম ভারতে অবৈধভাবে প্রবেশ করার সিদ্ধান্ত নেয়। ভারত আর বাংলাদেশের বর্ডারে অনেকখানি জায়গায় যেহেতু কোনো রকম কাঁটাতারের বেড়া দেওয়া নেই, তাছাড়া বর্ডারে কোনো কোনো ক্ষেত্রে নদী নালাও রয়েছে, সেই সব জায়গাতেও কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার জন্য বর্ডারের এই ধরনের এলাকাগুলোকে অনুপ্রবেশকারীরা বেছে নেয়। তাছাড়াও ইউটিউবে বেশ কিছু ভিডিও রয়েছে যেখানে বাংলাদেশিরা রীতিমতো বুক ফুলিয়ে কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশ করছে এবং সেটা ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্টও করেছে। মোহাম্মদ শরীফুল ইসলামও এ বিষয়ে জানত এবং সে সিদ্ধান্ত নেয় কোনো রকম বৈধ কাগজপত্র ছাড়াই সে ভারতে প্রবেশ করবে নদী পথে। তারপর সে আরও ভালোভাবে এই বিষয়ে খোঁজ খবর নেয় এবং জানতে পারে মেঘালয়ের ডকি নদী দিয়ে ভারতে অনুপ্রবেশ করাটা সহজ হবে। মেঘালয়ের ডকি নদী থেকে শরীফুল ইসলামের বাড়ির দূরত্ব ছিল মাত্র 159 কিলোমিটার। তারপর সে সেখান থেকে সড়ক পথে প্রায় 489 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলকাতাতে পৌঁছয়, কারণ সে জানত যেহেতু সেও বাংলাভাষী
অতএব কলকাতাতে সাধারণ মানুষের সাথে মিশে যাওয়াটা খুব সহজ হবে। কিন্তু কলকাতাতে কর্মসংস্থানের ক্ষেত্রে তার খুব অসুবিধে হয়, কারণ কলকাতাতে কলকারখানা খুব বেশি নেই। তাছাড়া কোনো কাজে যোগ দিতে গেলে বৈধ কাগজপত্র আর একটা মোবাইল চাই। সে কারণে খুকুমণি জাহাঙ্গীর শেখ নামক এক ব্যক্তির সাথে সে বন্ধুত্ব করে এবং তাকে অনুরোধ করে সে যেন তার নামে একটা সিম কার্ড কিনে তাকে ব্যবহার করার জন্য দেয়। সিম কার্ড নিয়ে মোবাইল কিনে ব্যবহার করতে সে শুরু করে এবং ছোটোখাটো কাজ করে সে যে টাকা উপার্জন করছিল তাতে তার সমস্যার সমাধান হচ্ছিল না। সে আরও খোঁজখবর নিয়ে জানতে পারে কলকাতার তুলনায় মুম্বাই এবং দিল্লিতে মজুর শ্রেণীর লোকেদের কাজকর্মের জন্য অনেক বেশি টাকা দেওয়া হয়। অনেক ভেবে সিদ্ধান্ত নেয় সে দিল্লি নয় মুম্বাই যাবে। যতই হোক মায়ানগরীর টান তো আর উপেক্ষা করা যায় না। যেই ভাবা সেই কাজ, সে কলকাতা থেকে মুম্বাই চলে যায়। তারপর সবচেয়ে প্রথমে কাজকর্মের খোঁজ করে। যথারীতি বৈধ কাগজপত্র না থাকার কারণে চাকরির ক্ষেত্রে সে কোনো রকম সুবিধে করতে পারে না। তবুও কাজের খোঁজে সে যেখানেই যেত সেখানে বলে রাখত তার বাড়ি পশ্চিমবঙ্গে, সে কাজের খোঁজে মুম্বাই এসেছে। যদি কোনো কাজ থাকে তাহলে তাকে যেন জানানো হয়। এই সময় অমিত পাণ্ডে নামক এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় যে তাকে কাজ দেয়। এই অমিত পাণ্ডে ওয়ার্কার সাপ্লাই করে এরকম একটা এজেন্সির সাথে যুক্ত ছিল। সে শুরুর দিকে শরীফুল ইসলামকে ক্লাব, পাব, হোটেলগুলোর হাউসকিপিংয়ের কাজ দেয়। তারপর তাকে মুম্বাইয়ের বিত্তবান ব্যক্তিদের বাড়িতে কাজ করার জন্য পাঠাতে থাকে। এইভাবে 4-5 মাস কাটার পরে শরীফুল ইসলাম দেখল সে বিশেষ কিছুই উপার্জন করতে পারেনি। অথচ ওদিকে বাড়িতে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ পাঠানোর জন্য বাবা এবং ভাইয়ের থেকে সে নিয়মিত ফোন পেতে থাকে। এই সময় সে চিন্তা করে হাউসকিপিংয়ের কাজ করে বিশেষ কিছুই উপার্জন করতে পারছে না। যেটুকু টাকা সে উপার্জন করছে নিজের থাকা খাওয়ার পেছনেই তার সমস্ত টাকা প্রায় খরচ হয়ে যাচ্ছে। সে যদি কোনো বিত্তবান বাড়ি থেকে কিছু চুরি করতে পারে তাহলে একসাথে অনেকটা টাকা উপার্জন হবে এবং সে বাংলাদেশে ফিরে গিয়ে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে পারবে। অমিত পাণ্ডের সাথে কাজ করার সময় সে বর্লিতে থাকত, কিন্তু চুরি করার চিন্তা মাথায় আসার পরেই সে অমিত পাণ্ডের এজেন্সি এবং বর্লি ছেড়ে দেয়। তারপর অন্য একটা এজেন্সিতে কাজে যোগ দিয়ে সে থানেতে হীরানন্দানী লেবার ক্যাম্পে থাকতে শুরু করে। এই সময় যে বাড়িতেই সে কাজের জন্য যেত সেখানে যদি চুরি করা সম্ভব হয় এটা চিন্তা করে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখত। তদন্তে মুম্বাই পুলিশ তার কাছ থেকে আরও একটা ভয়ঙ্কর তথ্য জানতে পারে। এর আগে সে শাহরুখ খানের বাংলো মন্নাতেও চুরির চেষ্টা করেছিল। দেওয়াল টপকে বাংলোতে ঢোকার চেষ্টা করার সময় শাহরুখ খানের বাড়ির কুকুর প্রচণ্ড চিৎকার করে, যে কারণে তাকে সেখান থেকে পালাতে হয় এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে ছিল, কিন্তু সেখানে শরীফুল ইসলামের মুখের ছবি পরিষ্কার ছিল না। অথচ এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করার সময় শরীফুল ইসলাম নিজেই সেই ঘটনার কথা পুলিশের কাছে স্বীকার করে। তাছাড়াও শরীফুল ইসলাম 16ই জানুয়ারি রাতের ঘটনা জিজ্ঞাসাবাদে পুলিশকে বিস্তারিতভাবে জানায়। সেই রাতে চুরির চেষ্টায় ঘোরাঘুরি করার সময় সে দেখে সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের মেন গেটের নিরাপত্তা রক্ষী গভীর ঘুমে আচ্ছন্ন। আর অদ্ভুত ব্যাপার হলো মেইন গেটে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই। সে কারণে শরীফুল ইসলামের মেন গেট দিয়ে প্রবেশ করার কোনো সিসিটিভি ফুটেজও পুলিশ পায়নি। মেন গেট দিয়ে সে প্রবেশ অবশ্যই করে, কিন্তু বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করার জন্য সে পেছনের ফায়ার এক্সিটের সিঁড়ি ব্যবহার করে। মজার বিষয় হলো সে কোনো রকম পরিকল্পনা করে সইফ আলী খানের বাড়িতে ঢোকেনি। আগের দুটো ভিডিওতে জানিয়েছি সইফ আলী খানের সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা কতখানি আলগা ছিল। এই অ্যাপার্টমেন্টের মেইন গেটে শুধুমাত্র 2জন নিরাপত্তারক্ষী বসে থাকতো, আর পেছনের গেটে তো কোনো নিরাপত্তারক্ষী থাকতোও না। পেছনের গেট দিয়ে সে সৎগুরু শরণ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে। তারপর ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে
এক একটা ফ্লোর চেক করতে করতে উঠতে থাকে। শেষমেশ টপ ফ্লোরে গিয়ে সে দেখে একটা অ্যাপার্টমেন্টের বাথরুমের জানালা খোলা। সেই সুযোগটাই সে নেয়। বাথরুমের জানালা দিয়ে সাইফ আলী খানের বাচ্চাদের ঘরে প্রবেশ করে চুরির চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চুরি করার আগেই সাইফের বাচ্চাদের কেয়ারটেকার ইসমা তাকে দেখতে পায় এবং ইসমার ওপর হামলা করলে তার চিৎকারে সাইফ আলী খান এবং বাড়ির অন্য কাজের লোকেরাও উঠে যায়। সে যাতে ইসমা বা বাচ্চাদের কোনো ক্ষতি করতে না পারে সে কারণে সাইফ নিজেই শরীফুল ইসলামের সাথে সরাসরি সংঘাতে চলে যান। তিনি মনে করেছিলেন কোনোভাবে যদি শরীফুল ইসলামের হাত থেকে ছুরিটা ফেলে দেওয়া যায় তাহলে বাচ্চা এবং তার বাড়ির মহিলা কর্মচারীদের ওপর সে কোনো রকম হামলা করতে পারবে না। এই ভেবে সাইফ সামনে থেকে নিজের দুহাত দিয়ে শরীফুল ইসলামের কোমর জড়িয়ে ধরেন এমনভাবে হঠাৎ দেখে মনে হবে যেন কোলাকুলি করা হচ্ছে। এই অবস্থায় শরীফুল ইসলামের দুটো হাত খালি থাকায় সে সৈফের পিঠে পরপর 6 বার ছুরির আঘাত করে নিজেকে সৈফের হাত থেকে ছাড়িয়ে নেয়। ও যাতে বাড়ির বাচ্চা এবং মহিলাদের কোনো রকম ক্ষতি করতে না পারে সে কারণে সাইফ বিদ্যুৎ গতিতে ঘরের বাইরে যান এবং সেই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। অথচ তিনি জানতেন না সেই ঘরেরই বাথরুমের দরজা দিয়ে চোরটি তার বাড়িতে প্রবেশ করেছিল। এদিকে শরীফুল ইসলাম সুযোগ পেয়েই আবার জানালা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। তারপর সেখান থেকে সে বেরিয়ে পুলিশের হাতে যাতে ধরা না পড়ে সে কারণে একটা বাগানে প্রায় সকাল 8টা পর্যন্ত লুকিয়ে বসে থাকে। সকাল 8টার সময় সে দাদার থেকে আলাদা আলাদা ট্রেনে করে থানে পৌঁছয় এবং সেখানে হীরানন্দানী লেবার ক্যাম্পে তার বাসস্থানে গা ঢাকা দেয়। এই সব কিছুর মধ্যে এখনো পর্যন্ত কোনোভাবেই প্রমাণ হয় না যে সে বাংলাদেশের নাগরিক। কিভাবে এটা প্রমাণ হলো যে সে বাংলাদেশের নাগরিক? এবার আসবো সেই গল্পে। ধরা পড়ার পরে পুলিশ সর্বপ্রথম তার মোবাইলটা নিয়ে নেয়। কল ডিটেলস রেকর্ড চেক করার পরে পুলিশ দেখতে পায় পশ্চিমবঙ্গের একজন যার নাম খুকুমণি জাহাঙ্গীর শেখ। তার নাম্বার ছাড়া প্রায় প্রত্যেকটা নাম্বারেই সে বাংলাদেশে কথা বলেছে, কিন্তু শরীফুল ইসলাম কিছুতেই স্বীকার করছিল না যে সে বাংলাদেশের নাগরিক। সে নিজেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে দাবি করছিল, অথচ সে পুলিশকে কোনো রকম বৈধ পরিচয়পত্র দিতে পারছিল না। আবার পশ্চিমবঙ্গের কোনো নাম্বারে সে তার পরিবারের কোনো সদস্যের সাথে কথাও বলেনি। পুলিশ শরীফুল ইসলামকে চাকরিতে যোগ দেওয়ার জন্য তার পরিচয়পত্র লাগবে এই বলে তার ভাইয়ের কাছ থেকে পরিচয়পত্র ফোনের মাধ্যমে কপি আনাতে বলে। শরীফুল ইসলাম পুলিশের চাপে পড়ে তার ভাইকে ফোন করে আর পরিচয়পত্র চায়। ওদিকে তার ভাই জানতই না যে শরীফুল ইসলাম পুলিশের হেফাজতে রয়েছে। সে নিশ্চিন্তে সমস্ত পরিচয়পত্র মোবাইলে পাঠিয়ে দেয়। সেই পরিচয়পত্র দেখে পুলিশ নিশ্চিত হয় যে এই ব্যক্তি মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ হলো আসলে বাংলাদেশের নাগরিক। পুলিশ তার এবং তার পরিবার সম্পর্কেও সমস্ত তথ্য পায়। নিজের আর্থিক দুর্দশা দূর করা এবং বাংলাদেশের পুলিশের হাত থেকে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতে শরীফুল ইসলাম অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। অথচ শেষমেশ এখানেও তাকে মুম্বাই পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো। মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কত সহজে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করা যায়। আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এই এত সহজে অনুপ্রবেশের বিষয়টাকে কতটা গুরুত্ব দিচ্ছে অথবা আদৌ গুরুত্ব দিচ্ছে কিনা জানা নেই, কিন্তু এখনই যদি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের বিষয়ে শক্ত হাতে হাল না ধরা হয় তাহলে খুব তাড়াতাড়ি এই অবৈধ অনুপ্রবেশকারীরাই রাজ্য এবং কেন্দ্র সরকারের মাথা ব্যথার কারণ হবে। এটাই ছিল আজকের আড্ডা ব্লগারের কাহিনী। এই কাহিনী সম্পর্কে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে অন্য সবাইকেও এরকম একটি ভয়ঙ্কর ঘটনার কথা জানার সুযোগ করে দিও। ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো।
দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।